সাদা পাথরের পর এবার সিলেটের রাংপানিতেও পাথর লুট। রাতে টাস্ক ফোর্সের অভিযানে 4 পাথর ব্যবসায়ী আটক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদ। 20 মাসে অন্তত 30 জনের প্রাণহানি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও ভাঙন আতঙ্ক। এখনো পানিবন্দী নির্মাচলের 15,000 পরিবার। এবং চাঁদপুরে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় 19,000 হেক্টর জমি। ফসল উৎপাদন কমায় বছরে অন্তত 250 কোটি টাকার ক্ষতি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন ঘিরে আপনাদের সঙ্গে আছে আমি জানসি থেকে। প্রশাসনের নজর যখন সাদা পাথর আর জাফলং এর, তখন সিলেটের আরেক পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে পাথর লুটের অভিযোগ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, রাংপানিতে পাথর লুটের ঘটনা এখনো পর্যন্ত প্রশাসনের নজরে আসেনি কেন? দেখুন, আসলে আজকে সকাল থেকে আমরা যে দৃশ্য দেখছি, অর্থাৎ রাংপানিতে এখন পর্যন্ত পাথর উত্তোলন প্রক্রিয়া কিন্তু চলছেই, অর্থাৎ প্রকাশ্যে। এটি কিন্তু আসলে লুকায়িত কোনো বিষয় নয়। আমরা যদি একটু দেখাই যে রাংপানির বর্তমান অবস্থা, এখানে যারা পাথর উত্তোলনকারী আছেন তারা পাহাড় কেটে এবং বড় বড় যে পাথরগুলো আছে, ছোট পাথর আগেই লুট করা হয়েছে, বড় যে পাথরগুলো আছে সেগুলো বোল্ডার দিয়ে ভেঙে তারা কিন্তু এটা নিচ্ছেন, এটা প্রকাশ্যে নিচ্ছেন, এটা লুকায়িত কোনো বিষয় নয়। এই ব্যাপারে কিছুক্ষণ আগে আমরা যে জৈন্তাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন এসিল্যান্ড লাবণী আক্তার, তিনি বলছিলেন যে আসলে তারা তো চতুর্দিকে আসলে অভিযান চালাচ্ছেন, সেক্ষেত্রে পর্যায়ক্রমে এই জায়গাগুলোতে আসবেন, কিন্তু সময় লাগবে। এখন যেহেতু তারা জাফলং কিংবা সাদা পাথরের মতো এলাকায় তারা অভিযান চালাচ্ছেন, সুতরাং রাংপানিতে আসা এই মুহূর্তে অনেকটা দুঃসাধ্য ব্যাপার তাদের জন্য। এটি হচ্ছে এসিল্যান্ড যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, তিনি এটি বলছিলেন যারা কয়েকদিন গেলে হয়তো বা এখানে আসবেন। এখানকার স্থানীয় যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এখানে প্রচুর পাথর ছিল এবং যেহেতু এখানে পুঞ্জি আছে, অর্থাৎ খাসিয়াদের মোকাম পুঞ্জির ঠিক পাশেই এই পাথরগুলো উত্তোলন করে তাদের যে বাড়িঘর সেটি কিছুটা আসলে হুমকির মুখে পড়েছে। এবং আমরা বাংলাদেশ অংশের কথা যদি বলি, সেটি ইতিমধ্যে পাথর নেই বললেই চলে, এখানে শুধু পানি আছে। শুধুমাত্র শেষ সীমানা যেটি আছে বাংলাদেশে, সেখানে কিছু পাথরগুলো আছে, এগুলো পর্যায়ক্রমে কিন্তু তারা নিচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবির টহল বলতে একটি নৌকাতে 4 জন বিজিবি সদস্য রয়েছেন, তারা আসলে আমরা একটু এখন তৎপরতা দেখতে পাচ্ছি যে নৌকাগুলো আসলে পাথর তুলে নিচ্ছিল, সেই নৌকাগুলোর পাথর তারা সরিয়ে দিচ্ছিলেন যে যাতে এখানে কাজ না করে। কিন্তু শ্রমিকরা এখনো কিন্তু ওই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখানে সরাসরি আসলে যে পাহাড়টা আছে, অর্থাৎ এদিকে যদি পানি আসে, পানির স্রোতের জন্য যে পাহাড় বাধাপ্রাপ্ত হতো, সেই পাহাড় ইতিমধ্যে শেষ। এবং এখানে শুধুমাত্র বড় পাথরগুলো যেগুলো খুব দ্রুত উত্তোলন করা বা অপসারণ করা সম্ভব নয়, সেই পাথরগুলো আসলে রয়েছে, বাকি যা ছিল সেটি শেষ হয়ে গেছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিগত কয়েকদিনে যে তারা অভিযান চালাচ্ছেন, আজকেও তারা 4 জনকে আটক করেছেন, গতকালকে 5 জন। এটি হচ্ছে ভোলাগঞ্জ এবং জাফলং এলাকা থেকে তাদেরকে পাথর সংশ্লিষ্ট বিষয় হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। তো সব মিলিয়ে আসলে একটি হযবরল অবস্থা। এইভাবে আসলে সিলেটের যে প্রকৃতি নিয়ে জেলা প্রশাসন আসলে কাজ করে চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাংপানি বিষয়ে। জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে পাথর লুটের অভিযোগ উঠেছে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও কর্মজীবীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বৃষ্টিতে কোন কোন সড়কে পানি জমেছে এবং পথচারীদের ভোগান্তির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আজ ভাদ্রের 2 তারিখ, শরৎকাল। এই সময়ে এই সকালে যে বৃষ্টিপাত হয়েছে সেটি স্বাভাবিকই বলা যায়। আমরা আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সঙ্গে কথা বলেছি সকালে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্যাটেলাইট ইমেজ, নানা মডেল ও সিনোপটিক রেখা অনুযায়ী আকাশে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে সকাল থেকে নগরীতে থেমে থেমে এই বৃষ্টিপাত, এটি একটি স্বাভাবিক বৃষ্টিপাত বলেই কিন্তু আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে সকাল 6টা থেকে এরপর 3 ঘন্টা অর্থাৎ
9টা পর্যন্ত প্রায় 52 মিলিমিটার বৃষ্টিপাত এই নগরীতে রেকর্ড করা হয়েছে। যেহেতু বৃষ্টি, তাই এর সঙ্গে তো ভোগান্তির একটি চিত্র থাকেই। আমরা দেখেছি আজ রবিবার প্রথম কর্মদিবস, সপ্তাহের এই কর্মদিবসে আসলে অফিস আদালত, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ সবকিছুই আসলে খোলা রয়েছে। সেইখানে যাবার পথে নগরবাসীকে কিছুটা ভোগান্তির আসলে সম্মুখীন হতে হয়েছে। নগরবাসী সেই পথে যাবার জন্য গণপরিবহন, রিক্সা, সিএনজি কিছুটা সংকট ছিল এই বৃষ্টি বাদলের এই সময়টায়। আমরা এখন যে এলাকাতে আছি এটি নিউ মার্কেট, একটি বাণিজ্যিক এলাকা। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সামান্য 52 মিলিমিটার বৃষ্টিপাতে এই জলাবদ্ধতা এবং এখানকার যে বিপণী বিতান বাণিজ্যালয় রয়েছে সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। আমরা আসার পর দেখেছি যে এখন পর্যন্ত দোকানিরা তাদের দোকানপাট বা বাণিজ্যালয়গুলো খুলতে পারেনি। একটু বলে রাখি, আবহাওয়াবিদরা আমাদেরকে একটু মোটা দাগে জানিয়েছে যে সাগরে একটি সৃষ্ট লঘুচাপ আছে। এই লঘুচাপের ফলে সন্ধ্যা নাগাদ ঢাকায় আবারও বৃষ্টি দেখা দিতে পারে এবং এই বৃষ্টিপাত ঢাকাসহ অন্যান্য আরও 8টি জেলায় হতে পারে। সেটি হালকা থেকে মাঝারি আকারে হবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। তো একটু সড়কের অবস্থা যদি একটু নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের সংখ্যা থাকলেও সড়কে এই যানজট, এই কারণে মূলত জলজটের কারণে যানজট আছে। এবং একটু অদূরেই আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ শুরু করেছে, ওই অদূরেই আমরা দেখতে পেয়েছি। একটু বলে রাখি যে মোটামুটি 110 মিলিমিটার বৃষ্টিপাত হলে কিন্তু এই ঢাকায় জলাবদ্ধতা আসলে তীব্রতা ধারণ করে। যদি এই ছিল ঢাকার নিউ মার্কেট থেকে আমার কাছে বৃষ্টি পরবর্তী যে চিত্র সেটার সবশেষ তথ্য। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে শুরু হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথে এখন প্রতিদিন ছুটছে 4 জোড়া ট্রেন, কিন্তু এই পথের 56টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান। গত 20 মাসে এই পথে প্রাণ গেছে অন্তত 30 জনের, এমনকি রক্ষা পায়নি বন্য প্রাণীও। অথচ এই অব্যবস্থাপনায় একে অপরকে দোষারোপ করছে রেলওয়ে এবং এলজিইডি কর্তৃপক্ষ। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 72টি লেভেল ক্রসিং এর মধ্যে মাত্র 16টিতে আছে গেটম্যান, বাকি 56টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত 20 মাসে এ পথে মৃত্যু হয়েছে 30 জনের, এর মধ্যে শুধু গত বছরই মারা গেছেন 17 জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে আরও 13 জনের। শুধু মানুষ নয়, এমন অব্যবস্থাপনায় কাটা পড়ছে বন্য প্রাণী। এই রুটে নিয়মিত ট্রেন চালান লোকোমাস্টার এটিএম আলাউদ্দিন ভূঁইয়া। সাক্ষী হয়েছেন বহু অভিজ্ঞতার। জনসাধারণের অসচেতনতার কারণেই মূলত অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। অ্যাক্সিডেন্ট আগে পার হয়ে যেতে পারলে আমি অনেক বিশাল কিছু অর্জন করে ফেলবো। এই যে অসঞ্চিত মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে অরক্ষিত রেলগেট, সেখানে হচ্ছে গেটম্যান নাই, তারা দেখা যাচ্ছে সেখানে তাড়াতাড়ি পার হতে যায় কিংবা গাড়ির আগে পার হতে যায়, দেখা যাচ্ছে তারা ওখানে আটকে যাচ্ছে কিংবা অনেক কিছু ঘটনা ঘটছে, দৈবক্রমে অনেক ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে জনগণ অসচেতন। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত ক্রসিং পারাপারের সময় ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের। অনেক সময় ট্রেন হর্ন না দেওয়ায় দুর্ঘটনা এড়ানো যায় না। কোনো কিছু আকারিকার কিছু নেই, কিভাবে আমরা বুঝবো এখান থেকে রেল আসে? মাঝে মধ্যে ওরা অরণত দেয় না। ওরা যদি হরনের আওয়াজ দিত তাহলে আমরা শুনতাম, আমরা সজাগ থাকতাম। অন্তত না পারুক 20 থেকে 25টা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ওখানে গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে কক্সবাজার জেলার 4টি উপজেলায় রেল লাইন অতিক্রম করেছে 35টি সড়কের 36টি পয়েন্ট। এর মধ্যে মাত্র 3টিতে আছে গেটম্যান। এলজিইডির দাবি সড়কগুলো আগে থেকেই ছিল, রেলপথ পরে হয়েছে। রেল লাইন হওয়ার পর তারা নতুন করে কক্সবাজারে কোনো সড়ক নির্মাণ করেননি। আমরা যদি নতুন সড়ক করতে যাই তাহলে হয়তো আমরা অনুমতি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো, তবে রেল লাইন হওয়ার পরে আমরা কোনো সড়ক নির্মাণ করিনি, অর্থাৎ কোনো রেল লাইনকে ক্রস করে কোনো সড়ক করিনি। আমাদের বর্তমানে যে 35টা সড়কের কথা বললাম এগুলা রেল লাইন নির্মাণের আগে থেকেই আছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ বলছে এলজিইডি যেখানে সেখানে রাস্তা করছে, ফলে ক্রসিং সীমিত রাখা ছাড়া কোনো উপায় নেই। যেখানে সেখানে ইউনিয়ন পরিষদ বা এলজিইডিতে রাস্তা করেন, আমাদের তো লেভেল ক্রসিং গেটের একটা লিমিটেশন আছে যে আমরা কয়টা গেট বৈধভাবে দিতে পারি। হয়তো মাটির রাস্তা ছিল, এটা হয়তো পরে পাকা রাস্তা হয়েছে। আমরা তো ভাই প্রতি ইয়াতে দিলে তো ট্রেন চালাতে পারবো না। আমরা যদি
এই একটু পর পর লেভেল ক্রসিং গেট দেয়, এটা তো সম্ভব না। আমাদের তো ট্রেনটাও একটু স্পিডে চলে 80 কিলোমিটারে। কক্সবাজার রেলপথ দেশের পর্যটনে নতুন দিগন্ত খুললেও অরক্ষিত লেভেল ক্রসিং রয়ে গেছে মৃত্যুফাত হয়ে। সচেতনতা, সমন্বয় আর নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে দুর্ঘটনার প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হবার আশঙ্কা স্থানীয়দের। এখন কক্সবাজার। খুলনা কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখা থেকে 16 লাখ টাকা লুট হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এই ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, টাকা লুটের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে এবং এ নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। যদিকা গতকাল যে শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত যে 16 লাখ টাকা লুটের ঘটনা কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় ঘটেছে, সেই ঘটনার পরপর কিন্তু গতকালই একটি মামলা দায়ের হয়েছে। অর্থাৎ গতকাল শনিবার মামলা করা হয়েছে, অজ্ঞাত উল্লেখ করে মামলাটি করা হয়েছে এবং এটি বাদী হয়েছেন মামলার এই শাখার যিনি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম, তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। তবে 3 জন নিরাপত্তা প্রহরী যারা এখানে কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দিনই নিয়ে যাওয়া হয়েছিল রূপসা থানাতে। সেই সাথে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহজনকভাবে এটি আমাদেরকে ব্যাংক সূত্রে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল বন্ধ ছিল। এই ঘটনার পর ব্যাংকে স্বাভাবিকভাবেই একটু স্থবিরতা কাজ করে। তারপরেও এই শাখায় যে গ্রাহকরা রয়েছেন বা এখানে 9 জন কর্মরত রয়েছেন তারা সবাই কিন্তু কাজে যোগদান করেছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে এবং গ্রাহকরা তাদের টাকা জমা দিচ্ছেন এবং লেনদেন করছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এখানে যারা শাখা ব্যবস্থাপক যিনি রয়েছেন তিনি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত পুলিশ তাদের গোপনীয়তা বা তারা তাদের তদন্ত কার্যক্রমের স্বার্থে এখনো পর্যন্ত কাউকে কিছু বলছেন না বা মুখ খুলছেন না। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভল্টটি ভেঙে টাকাটি নিয়ে যাওয়া হয়েছে তার দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেটি এই মুহূর্তে সেটি তালা দেওয়া রয়েছে এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আমরা এটি দেখেছি যে এই ঘটনার পরপরই এলাকার মানুষও একটু হতবাক হয়েছে গতকাল যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অর্থাৎ 6টি তালা ভেঙে এখানে প্রবেশ করে যারা দুষ্কৃতকারীরা রয়েছেন বা যারা টাকা লুট করেছেন তারা এটি নিয়ে লুট করে নিয়ে গেছে এবং সেখানে আমরা গতকাল জানিয়েছিলাম যে এখানে অবশিষ্ট 1420 টাকা এখানে ভল্টে ছিল ব্যাংকে। এটি যখন বৃহস্পতিবার সর্বশেষ কার্যক্রম শেষ করে এখানকার যে ব্যবস্থাপক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে সব কিছু তারা গুছিয়ে রেখেছিলেন এবং এখানে যারা প্রহরী ছিল একজনকে দায়িত্ব প্রদান করে মৌখিকভাবে বলে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা এই বিষয়টি দায়িত্বে অবহেলা করেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি যারা এই কাজের সাথে রয়েছেন তারা সিসিটিভি ক্যামেরার আড়াল করেই তারা মুখে মাস্ক পরে এখানে এসে ভিতরে প্রবেশ করে এবং তারা এই দুঃসাহসিক দুষ্কৃতিকারীরা এই কাজটি করেছে। তো সব মিলিয়ে যে তদন্তের কাজ চলছে, এখনো পর্যন্ত মূল যারা এই অপরাধের সাথে জড়িত যে 16 লক্ষ টাকা লুট হয়েছে তাদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি বা টাকা উদ্ধারের কোনো ঘটনা এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি। সব মিলিয়েই ছিল আমার কাছে যদিকা খুলনার রূপসা কৃষি ব্যাংক ঘাট শাখা থেকে এখানকে শুক্রবার যে লুটের ঘটনা ঘটেছে 16 লাখ টাকা তার সর্বশেষ খবর। খুলনা কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মা নদীর পানি, এর সাথে বাড়ছে ভাঙন আতঙ্ক। তবে এখনও পানিবন্দী নিম্নাঞ্চলের 15,000 পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, পানিবন্দী পরিবারগুলোতে খাবার সংকট রয়েছে কিনা এবং ভাঙন নিয়ে স্থানীয়রা কি বলছেন, তাদের দুর্ভোগের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যুথিকা, গত 15 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, পানিবন্দী হয়ে ভোগান্তিতে জীবনযাপন করছেন। এতে তারা বলছেন খাবার সংকট কিংবা
সক্রিয় পানির সংকট দেখা দিয়েছে। এতে তারা স্থানীয় প্রশাসনের কাছে বারবারই আবেদন করছেন যেন তাদের শুকনো খাবার এবং সক্রিয় পানি বিতরণ করা হয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। গত 24 ঘন্টায় 17 সেন্টিমিটার পানি ইতিমধ্যেই কমেছে। এখন যে পদ্মা আপনি দেখতে পাচ্ছেন, এই পদ্মায় 59 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। আমরা স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এখানে যেহেতু 15 দিন ধরে তারা পানিবন্দী, বিশেষ করে পাকা এবং আলাতুলি এছাড়াও 5টি ইউনিয়নের প্রায় 15,000 মানুষ বলছেন যে এখানে মূলত যে পানিবন্দী এলাকা রয়েছে এখানে সক্রিয় পানির সংকট রয়েছে। এছাড়াও ওষুধ সংকট রয়েছে। ওষুধ সংকটের কারণে আসলে পানিবাহিত যে রোগ হচ্ছে এটি তারা আসলে এই রোগ থেকে সুস্থ হতে পারছেন না। এখান থেকে মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর কিংবা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকটা দূরে হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যদি একটা মেডিকেল টিম বসানো যায় সেক্ষেত্রে তারা উপকৃত হবে। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি আসলে বাড়লে ভাঙন বৃদ্ধি পায় এবং কমলেও ভাঙন বৃদ্ধি পায়। যেহেতু পানি কমছে সেক্ষেত্রে ভাঙন আতঙ্কেও এখানকার বাসিন্দারা বলছেন গত 5 থেকে 6 বছর ধরে আসলে ভাঙন বেড়ে চলেছে। এবারও বেশ কিছু বাড়ি এই আমার বিশেষ করে পাকা ইউনিয়ন এছাড়াও নারায়ণপুর ইউনিয়নে বিশেষ করে আপনার দেখা গেছে যে প্রায় 10,000-এর বেশি বাড়ি এই 4-5 বছরে ভেঙে তলিয়ে গেছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা আসলে ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এইবারও আসলে আমরা দেখতে পেয়েছি নারায়ণপুর ইউনিয়ন পরিষদ যে রয়েছে সেটিও ইতিমধ্যে ভাঙনে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আসলে ইউনিয়ন পরিষদের যে সেবা সেটিও পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এছাড়াও দুর্লভপুর ইউনিয়নের এক অংশ ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। পাকা ইউনিয়নের যে পরিষদ সেটিও ইতিমধ্যে পানিতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমাদেরকে বলছেন। এখানকার স্থানীয়রা বলছেন গত 4-5 দিন ধরে অনেকের আসলে চুলো জ্বলেনি। তারা কি রান্না করবেন, কোথায় যাবেন, কি খাবেন আসলে বুঝে উঠতে পারছেন না। তো যুথিকা, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি কমলেও এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী হাজারো মানুষ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। বরগুনা সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এমন অবস্থায় হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীতকরণ সহ জেলায় মেডিকেল কলেজের দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করছেন তারা। মানববন্ধন ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে বরগুনার সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন জানাবেন। স্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উপকূলের নাজুক স্বাস্থ্যসেবা। বিশেষ করে বরগুনার প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার বিপরীতে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক, নার্স সহ নানা সরঞ্জামাদির সংকট রয়েছে এবং এই সংকট নিরসনে এখানকার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, সচেতন মহল রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আজকে মানববন্ধনের আয়োজন করেছেন। আপনাকে যদি একটু দেখাই যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে আমরা দেখছি যে এখানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার সময় আমরা দেখেছি যে এখানে গণমাধ্যম কর্মীদের বেশ ব্যাপক ভূমিকা ছিল। তারা কিন্তু প্রতিনিয়ত হাসপাতালের সংকট সমাধানের জন্য বিভিন্ন সমস্যা তারা রিপোর্টে তুলে ধরেছেন এবং এখানে আজকে তারা যে দাবিটি নিয়ে এখানে এসেছেন সেটি হচ্ছে যে এই হাসপাতাল 250 শয্যার হলেও এখানে সেই 250 শয্যার লোকবল নেই। একই সাথে এখানে চিকিৎসক সংকট রয়েছে। 55 জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেই পরিমাণ চিকিৎসক নেই, নার্স নেই এবং একই সাথে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা দেখেছি যে আইসিইউ বা সিসিইউ যে সুবিধা আর সেই সুবিধা না থাকায় এখানে মৃত্যুর হার বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এবছরে শুরু থেকে এ পর্যন্ত বরগুনা সদর হাসপাতাল কিংবা বরগুনা সদরের অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন মারা গেলেও অন্যান্য স্থানে চিকিৎসা নিতে গিয়ে, বিশেষ করে বরিশাল, ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে পথের মধ্যেও অনেকে মারা গেছেন। এ নিয়ে এবছরে মোট মৃত্যুর সংখ্যা 40 জনে দাঁড়িয়েছে এবং এখানে যখন একজন রোগী ভর্তি হচ্ছেন তাদের যে দাবি যে এখানে আইসিইউ সিসিইউ না থাকায় তারা যে ফ্লুইড ম্যানেজমেন্ট এর বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কারণে অন্যত্র চলে যেতে হচ্ছে। বিশেষ করে তারা যখন বরিশালে যাচ্ছেন, বরিশালেও তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, কারণ বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে সিসিইউ ও আইসিইউ থাকলেও অন্যান্য যে প্রাইভেট ক্লিনিকগুলো
স্কুলগুলো আছে সেখানে কোনো সিসিউ ব্যবস্থা নেই। এর ফলে তারা কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং এখানে যারা এসেছেন আজকে তারা কিন্তু একটাই দাবি তুলেছেন যে যাতে অতি দ্রুত সময়ের মধ্যে বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয় এবং এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীত করা হয়, তাহলে কিন্তু বরগুনার মানুষের, প্রান্তিক জনপদের এই 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার কিছুটা উন্নতিকরণ সম্ভব বলে তারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা। প্রতিষ্ঠার পর একবারের জন্য অনুষ্ঠিত হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, আমরণ অনশনে অংশগ্রহণকারীরা কি বলছে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 1.5 দশক পেরিয়েছে। এই 1.5 দশকে কিন্তু একবারও এখানকার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে এই দাবিটি প্রাসঙ্গিক ছিল। সবশেষ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে 5 আগস্টের পরে এই দাবিটি আরও জোরদার হয় এবং এই দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সময় নানা ধরনের কর্মসূচি নিয়েছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে গণস্বাক্ষর থেকে শুরু করে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান, সবশেষ তারা আমরণ অনশন কর্মসূচিতে বসেছে। তাদের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটির সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। কিন্তু একটি ব্যাপার হলো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথাই বলা নেই। সেই আইনটি সংশোধন করে বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠিয়েছে, এমন আশ্বাসও বারবার দেওয়া হয়েছে। কিন্তু তার প্রাসঙ্গিক কোনো অগ্রগতি না থাকার কারণে শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচি দিয়েছেন বলে তারা বলছেন। তাদের আপত্তির আরেকটি জায়গা হলো যে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা না থাকলেও গেল 1.5 দশকে ছাত্র সংসদ বাবদ প্রায় 1.5 কোটি টাকা তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের যেটি হিসাব, সেই হিসাব অনুযায়ী তারা বলছেন যে 2008-9 সেশন থেকে অনার্সের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 200 টাকা এবং মাস্টার্সের শিক্ষার্থীদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় 2024-25 সেশন পর্যন্ত প্রায় 20,000 নিবন্ধিত শিক্ষার্থী আছে এবং প্রত্যেকের কাছ থেকে এই হারে টাকা তুললে সেই টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 1.5 কোটি টাকা। এই টাকাগুলো কি খাতে ব্যয় হচ্ছে সেই প্রশ্ন তারা করছেন। একই সঙ্গে তাদের যেটি দাবি, কোনো ধরনের কাল বিলম্ব না করে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি ঘোষণা করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে সেই নির্বাচনগুলো আয়োজন করা, এখানকার নির্বাচনটি আয়োজন করা। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করবার জন্য যে এক ধরনের মুখপাত্র দরকার হয়, নেতৃত্বের দরকার হয়, সেই নেতৃত্বের সংকট কিন্তু দেখা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবার মতো যথাযথ কর্তৃপক্ষ বা শিক্ষার্থীদের প্রতিনিধি থাকছে না। ছাত্র সংসদ নির্বাচন হলে সেই কথাগুলো বলবার জন্য নেতৃত্ব তৈরি হবে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো আরও বেগবান হবে বলে তারা মনে করছেন। এই ছিল জ্যোতিকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র সংসদের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, ভোগান্তি ও সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে নগরীর সদর রোড থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ছাত্র জনতা বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। যদি একটু জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই বরিশালের বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য খাত থেকে শুরু করে সারা দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই স্বাস্থ্য খাত সংস্কার এবং একই সাথে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আসলে যাতে মুক্ত হাসপাতাল থাকে সেই বিষয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে তারা অভিযোগ করেছে বিভিন্ন সময় একটি চক্র তাদের উপর হামলা করছে এবং সেই হামলার প্রতিবাদেই আজকে তারা এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এবং এতে বরিশাল পলিটেকনিক কলেজ, বরিশাল বিএম কলেজ, মডেল স্কুল সহ অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে 21তম দিনের মতো তারা এই বিক্ষোভ করছে, কিংবা এরপর তারা ধাপে ধাপে কিন্তু বিএম কলেজের সামনে এই সদর রোডে, তারপর নতুল্লাবাদ সড়ক অবরোধ করেও কিন্তু তারা এই যে 3টি দাবিতে তারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি আন্দোলন করেছে এবং তারা অনশনেও বসেছে। তবে এই বিষয়ে কিছুদিন আগে, 2-1 দিন আগেই কিন্তু স্বাস্থ্যের মহাপরিচালক যিনি রয়েছেন তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এক পর্যায়ে কিন্তু গত 2 দিন আগেই
কিন্তু তাদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, একটি চক্র তাদের উপর আক্রমণ করেছে বলে তারা অভিযোগ করেছে এবং তাদের বেশ কিছু শিক্ষার্থী এতে আসলে আহত হয়েছে বলে অভিযোগ করেছেন এবং সেই দাবিতেই কিন্তু তারা এখানে আজকে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ পরে এখানে কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হবে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি করতে হবে এবং শাস্তি দিতে হবে এমনটি তারা দাবি করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি সেটি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং তারা বলছেন যে স্বাস্থ্যখাত সংস্কার খুবই প্রয়োজনীয় এবং যারা গরিব মানুষ আছে কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে তাদের ভোগান্তি এবং হয়রানি দূরীকরণে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। জলাবদ্ধতার কারণে চাঁদপুরে অনাবাদি রয়েছে প্রায় 19,000 হেক্টর জমি। যত্রতত্র খাল ভরাট, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাশনের অভাবে বছরের 6 মাস জলাবদ্ধ থাকে এসব জমি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। জলাবদ্ধতার কারণে বছরে প্রায় 285 কোটি টাকার ফসল কম উৎপাদন হচ্ছে বলছে কৃষি বিভাগ। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তালহা জুবায়েরের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা এলেই চাঁদপুরের লাখো কৃষকের চাষাবাদের স্বপ্ন তলিয়ে যায় অথই জলে। দীর্ঘ জলাবদ্ধতায় জমি চাষাবাদের অনুপযোগী থাকায় বঞ্চিত হয় ফসল আবাদ থেকে। অথচ এসব কৃষকের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন কৃষিকাজ। হাইমচর উপজেলার মধ্যচরভাঙ্গা গ্রামের ষাটঊর্ধ্ব কৃষক আলী আরশাদ 2 মাস আগে 20 শতক জমিতে প্রস্তুত করেছিলেন আমনের বীজতলা, কিন্তু অতিবৃষ্টি আর নদীর জোয়ারের পানিতে তা ভেসে গেছে। এখানে প্রতি বছর আমরা মনে করছি যে পানি কাজি হইব না হওয়ার কারণে আমি বিলো জ্বালা হাসছি এখান থেকে উঠে লাগে মনে হঠাৎ যেন বৃষ্টিপাত দিলে পানি ভরপুর ওইদিকে জোয়ার ভাটা আবার বইছে, বহার কারণে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা প্রতি বছর কৃষকে আমরা এইভাবে মার খেতে আছি, মার গেলে তো আমাকে আরো দেনার ভাগে আমাকে লোসকানোর ভাগে। আলী আরশাদের মতো এমন কষ্টে আছেন জেলার লাখো কৃষক। হাইমচর উপজেলার মহজমপুর ও চরভাঙ্গা এলাকায় থাকা কালভার্ট দুটি হয়ে উঠেছে কৃষকের গলার কাটা। তাছাড়া প্রায় প্রতিটি উপজেলাতেই খাল, নালা ভরাট, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের 6 মাস চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন লাখো কৃষক। জলাবদ্ধতার কারণে 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। এই পানির কারণে আমরা এই ফসল করতে পারি না, জায়গা জমি আছে আমরা করতে পারি না, না করার কারণে আমরা প্রতি বছরই মাই খাই। করোনার কারণে আমরা কোনো গৃহস্থী করতে পারি না, এই 6 মাস খিলুই ভরে থাকে। এই কারণে আমরা কোনো ফসলও করতাই না, কিছুও করতাই না, মানে বর্বিত সব নষ্ট হয়ে যায়। 6 মাস চাষ করতে পারি, 6 মাস করতে পারি না, কিন্তু পানির জন্য কি জন্য এই পানি বন্ধ হয়ে গেছে, বাঁধ দিয়ে গেছে প্রত্যেক বাড়ির সামনে বাঁধ হয়ে গেছে। হাইমচর উপজেলায় একটি স্লুইস গেট নির্মাণ হলে আবাদের আওতায় আসবে অন্তত 200 হেক্টর জমি। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। মেইনলি আমার এখানে যে জমিগুলো রয়েছে সেখানে 1 ফসলি জমি হয়, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে রেগুলেটর হয় সেই ক্ষেত্রে আমার এই জমিগুলো 2 ফসলি এবং 3 ফসলি জমিতে রূপান্তরিত হতে পারবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কি করছি, বিআরডিসিকে চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডকে, ননাগোদাকে বলছি যে আপনাদের মেশিনগুলি চালু রাখেন, আমাদের জলাবদ্ধতা কমলে আমাদের উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদন বাড়বে। আমরা ওদের সাথে মিটিং করেছি, আমাদের ডিসি সহ আমাদের ফরিদগঞ্জে মিটিং করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, বিআরডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিটিং করেছি। আমরা চেষ্টা করতেছি জলাবদ্ধতা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল সংস্কারের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা 6টি আমাদের যে পাম্প, সেই পাম্প আমরা প্রতিস্থাপন করব এবং খালসমূহ পুনর্খনন করব। জলাবদ্ধতা নিরসন করা গেলে 12 মাস চাষাবাদের সুযোগ পাবেন কৃষক। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জামালপুরে পাটের ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় খুশি চাষিরা। তবে খাল, বিল, নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাটের জাগ দেয়া নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। এমন অবস্থায় রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জুয়েল রানার তথ্য ও ছবিতে বিস্তারিত।
অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে চলতি বছর জামালপুর সদর, ইসলামপুর, মিলানদহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় 23,010 হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এসব পাট বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমি এবার 1 একর জমি পাট আবাদ করছি। এবার আবহাওয়ার কারণে অনেক সুন্দর পাট হয়েছে। আর এরকম যে গতবার আছে এবার অনেক ভালো হয়েছে। প্রায় 40 মণ পাট হবে, 40 মণ পাট হবে। 40 মণ পাটের দাম মনে করেন লাখের উপরে। সবারই তো হয় নাই, কেউ জিরা যত্ন করছে, ভালো ইয়াজাল করছে, এগুলো পাট লাভবান। বাজারে ভালো চাহিদার পাশাপাশি পাটের দরও মিলছে ভালো। কৃষকরা জানান, পাট চাষে কম খরচে অধিক লাভ হয়, কিন্তু পাট কাটার পর তা পচানোর জন্য নিতে হয় জলাশয়ে। খালবিল, নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে পাট পচানো দিন দিন কঠিন হয়ে পড়ায় চাষের পরিমাণ কমছে। আবার অনেক সময় লোকসানের কারণেও কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। আগে বললে পাটপুট করতাম, এখন মনে করেন যে খাল বিলে পানি নাই, বৃষ্টি নাই, এই কারণে বিকট সমস্যার মুখে আমরা আছি। এই কারণে পাট করতে পারি না। পাট এই 15-20 বিঘা পাট করছি, আল্লাহ দিলে ফলন খুব ভালো হয়েছে। এখন যে দামটা আছে, দামটা পাইলে পাট করার আগ্রহ থাকবো। পাটে যে দাম আছে, দাম হইলে পাটে আমি গৃহস্থ কোনো লাভবান হতে পারবো না। কৃষকরা পানির অভাবে পাট পচানোর যে সমস্যায় রয়েছে তা সমাধানে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তায় কাজ করছে জেলা কৃষি বিভাগ। এই জাগ দেওয়ার যে সমস্যাটি কৃষকরা যখন আমাদের কাছে বলেন, তখন আমাদের যে নতুন প্রযুক্তিটি আছে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশ ছাড়ানো, এটিকে আমরা উৎসাহিত করে থাকি। তারা যদি কখনো সহযোগিতা চায় যে তারা রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশটি ছাড়াবে, অবশ্যই আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর 1000 হেক্টর জমিতে পাটের আবাদ কমে চাষ হয়েছে 23,010 হেক্টর জমিতে। এখন জামালপুর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় ড্রাই ম্যাঙ্গো। স্বাদ ও গ্রানে অনন্য আশিনা জাতের এই আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য সুস্বাদু পণ্যে, যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর, অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা ইসমাইল খান শামীম 2 বছরের চেষ্টার পর ড্রাই ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছেন। থাইল্যান্ড থেকে শিখে বিদেশি সংস্থা সুইস কন্ট্রাক্টের সহযোগিতায় গড়ে তোলেন ড্রাই ম্যাঙ্গো প্রসেসিং যন্ত্রাংশ। এখন আশিনা আম দিয়ে দিনে 1 মণের বেশি ড্রাই ম্যাঙ্গো তৈরি করেন তিনি, গুণে মানে যা থাইল্যান্ডের ড্রাই ম্যাঙ্গোর মতোই। এটা আশিনা কোনো কথা না, আমরা যে কোনো আম থেকে, এর আগে ফজলি দিয়েও বানিয়েছি, আমি ট্রায়াল করেছি, বাড়ি আম চার দিয়ে করেছি, কাটিমন দিয়ে বানিয়েছি। প্রতিটা আমাদের দেশে যে আমগুলো উৎপাদন হয়, প্রতিটা জাতের আম থেকে এই প্রোডাক্টগুলো বানানো সম্ভব। প্রথমে আমগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়, এরপর ড্রাইং মেশিনে তাপ ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শুকিয়ে নেওয়া হয়। এই উদ্যোগে সারা বছর ভোক্তারা পাবেন আমের স্বাদ। বেশ কয়েকবার পরীক্ষামূলক করার পরে এখন মোটামুটি সফল হয়েছি, যেটা আমাদের বর্তমান বাজারে জাত করার মতো উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। ড্রাই ম্যাঙ্গো ফুড তৈরি করার বিষয়ে কাজ করে থাকি, যেমন আম বাছাই করা, আম বাজার থেকে নিয়ে আসা, আম কাটা, বিভিন্ন ধরনের প্রসেস আমি নিজে করে থাকি নিজের হাতে। আম চাষিরা বলছেন সিজনের 60% আম গাছ থেকে পেকে পড়ে নষ্ট হয়ে যায়, ফলে স্থানীয়ভাবে চাষ হওয়া এমন আমের প্রক্রিয়াজাতকরণে লাভবান হবেন তারা। ছোট উদ্যোক্তার মাধ্যমে যদি বৃহৎ আকারে যেতে পারি, তাহলে এই চাঁপাইনবাবগঞ্জে আম শিল্পটা রক্ষা পাবে এবং এটার সারা বছর একটা যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই সুস্বাদু পণ্যের ব্যাপক বিস্তার ঘটাতে চান মেশিনারিজ প্রদানকারী প্রতিষ্ঠান সুইস কন্ট্রাক্টের কর্মকর্তারা। ড্রাই ম্যাঙ্গো উৎপাদনে যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা পাইলট বেসিসে একটি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটা খুবই সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন, আমের প্রক্রিয়াজাত পণ্যের বিস্তার ঘটানো গেলে বাড়বে কম দামে আমের মূল্য।
আমাদের এই যে দেশে কিন্তু আম প্রক্রিয়াকরণটা বিকশিত হওয়া উচিত এবং এটা যেমন নর্মালি কৃষি নিয়ে যারা কাজ করে, কৃষি মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তারা কিন্তু ওইভাবে কাজ করছেন না বা এগিয়ে আসছে না। ওই জায়গাটা আসলে ডেভেলপমেন্ট দরকার। তাহলে চাষিরা হচ্ছে এখন আম বিক্রি করতে পারছি না আমরা, কিন্তু যখন প্রক্রিয়াকরণ হবে তখন প্রক্রিয়াকরণ যারা করবে তারা কিন্তু আমাদের কাছে এসে আম নিবে এবং আমের কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো। এই প্রক্রিয়াজাতকরণ ফলে এই আমের ব্যবহারের সময় যেমন বৃদ্ধি পাবে, একই সাথে যখন আমের প্রাচুর্য হবে সেই সময় কৃষকরা দাম ভালো পাবে। আরেকটা ভালো দিক যে যদি আমরা এই বিদেশে যদি এই প্রসেস ম্যাঙ্গোটা যদি রপ্তানি করতে পারি, সেই হিসেবে আমাদের আমের বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। জেলার ড্রাই ম্যাঙ্গো কোনো একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে জায়গা করে নেবে, এমনটাই আশা এখানকার উদ্যোক্তাদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানের সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর, যার আকার ও স্বাদ সৌদি খেজুরের মতোই। বাজারের চাহিদাও বেশ। খেজুর ও চারা বিক্রি করে প্রতি বছর মোতালেব আয় করছেন 20 থেকে 30 লাখ টাকা। এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কুন্ত। সারি সারি গাছে থোকায় থোকায় জ্বলছে মরুদেশের ফল খেজুর। ছোট বড় সব গাছেই আজওয়া, সুক্কারি, আমবাগ ও বকরি সহ বাহারি রঙের খেজুরের কাঁদি, যা খেতে সুস্বাদু। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব ভাগ্য বদলে 1997 সালে পাড়ি জমান সৌদি আরব। সেখানে 3 বছর কাজ করেন খেজুর বাগানে, রপ্ত করেন বাগানের পরিচর্যা সহ নানা কায়দা কানুন। পরে বিভিন্ন জাতের 35 কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে। এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান। বর্তমানে 6 বিঘা জমিতে সৌদি খেজুর এবং 8 বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার। 275টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে 3000-এর বেশি। খেজুরের সাথে বিক্রি করেন গাছের চারাও। খরচ বাদে বছরে তার আয় 20 থেকে 30 লাখ টাকা। যখন খেজুরের সুস্বাদ সব কিছু পাইছি, ভালো পাইছি, তখন আমি বাগান করে বেড়াচ্ছি 14 বিঘার মধ্যে। আমার এখন 4টা বাগান আছে, যার জন্য আমি বাগান লিয়ে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত। আর বাংলাদেশে যে কেউ যদি বাগান করে খেজুর সহ আমি গাছ লাগাই দিই, 100 গাছও লাগাই দিই, আমি খেজুর গাছ আমি দিতে পারবো ইনশাল্লাহ। দেশি খেজুর গাছে মনে করেন 5 থেকে 10 কেজি রস নামে গাছ থেকে। আমাদের গাছ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 15 থেকে 20 কেজি রস নামবে। ক্রস করার ফলে গাছের আর কি গাছের হৃষ্টপুষ্ট হয়েছে এবং গাছের যে খেজুরের যে ঘ্রাণ, এটাও ইনশাল্লাহ উন্নত হবে। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ, বাজারে চাহিদাও বেশ। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। বাংলাদেশে যে এই সৌদি আরবের খেজুর হবে, এটা আমরা কোনোদিন ভাবি নাই, কল্পনাও করতে পারছি না। একেবারে সৌদি আরবের যে ওই অরিজিনাল যে খেজুরগুলো রয়েছে ওটার মধ্যে অনেকটা সুস্বাদু। ওনার এই বাগান দেখে আশেপাশে আরো 7-8টা বাগান হয়েছে নতুন, ওইগুলোতে যাই দেখি। কয়েকটা বাগান আমি করছি, ভালো ফলন হয়। জমি জায়গার সংখ্যা কম, যার কারণে মানুষের কাছ থেকে লিসি নিয়ে আমার বাগানগুলো করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, খেজুর চাষ নিয়ে কোনো প্রকল্প না থাকায় প্রণোদনা বা আর্থিক সহায়তার সুযোগ নেই। তবে বাগানীদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। খেজুরের সাধারণত রোগবালাই খুবই কম হয়ে থাকে, তবে যদি একটু একটু রোগ হয়ে থাকে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই। সম্প্রতি খেজুর বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। খেজুর চাষিদের প্রণোদনার বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরবেন তিনি। চাকরি করতে গিয়ে এই প্রযুক্তিটা উনি শিখেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি ওই চাকরিটা ছেড়ে ওই প্রযুক্তি দিয়ে তিনি এখানে এই চাষাবাদটা করছেন। এবং এই খেজুরটা হচ্ছে সৌদি আরবের যে খেজুর, সেই একদম সমমানের। কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার, আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি। আমরা সেখানে এটা উত্থাপন করব। মোতালেবের বাগানে জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হয় 1000 থেকে 3000 টাকা পর্যন্ত। আর বীজ থেকে পাওয়া চারা সর্বোচ্চ 5000 এবং কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। এই উদ্যোগটি কেবল একজন বা দুজন কৃষকের সফলতার গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা। কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে খেজুর চাষের এই বিপ্লব ভালুকা থেকে ছড়িয়ে যেতে পারে সারা দেশে। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ধারা অব্যাহত রাখা গেলে
ভবিষ্যতে হয়তো মধ্যপ্রাচ্যের খেজুরের জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরো একবার। সাদা পাথরের পর এবার সিলেটের রাংপানিতেও পাথর লুট, রাতের টাস্ক ফোর্সের অভিযানে 4 পাথর ব্যবসায়ী আটক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদ, 20 মাসে অন্তত 30 জনের প্রাণহানি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও ভাঙন আতঙ্ক, এখনো পানিবন্দী নির্মাচলের 15,000 পরিবার। এবং চাঁদপুরে জলাবদ্ধতায় অনাবাদী প্রায় 19,000 হেক্টর জমি, ফসল উৎপাদন কমায় বছরে অন্তত 250 কোটি টাকার ক্ষতি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।